এটা করছি। ওকে, আচ্ছা আমাকে দেখা যাচ্ছে কি একটু জানাইলে ভালো হয়। আর হচ্ছে কথা কি একই না, একটু কনফার্ম করো, ড্রয়িং একটু কনফার্ম করো। টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে আসলে আমরা ক্লাস বন্ধ হয়ে গেছিল, তো শুরু করলাম, প্যারা হয়ে গেছে। আচ্ছা ফাইন, যারা আসছো একটু কমেন্ট করো যে আমাকে দেখা যাচ্ছে কি এবং আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কি। আর গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে দাও। যারা আসছো তারা একটু গ্রুপে, আমাদের যে গ্রুপটা আছে নবিশের আইসিটি সলভার, সেই গ্রুপটাতে ক্লাস লিঙ্ক একটু পেস্ট করে দেবো, ক্লাস শুরু করে দেবো একটু মধ্যে। জিনা ভাই ইউটিউব লাইভ হবে না, ইউটিউব লাইভ হবে না। অনলি শুধু ফেসবুক লাইভ হচ্ছে, ইউটিউবে হবে না। কেউ একজন একটা কাজ করো, সেটা হচ্ছে যে আমাদের গ্রুপে নাইম হাসান খান ভাই আসছো, তুমি একটু এই ক্লাসটা একটু আমাদের গ্রুপে একটু ইয়ে করে দাও, লিঙ্কটা একটু পেস্ট করে দেবো, সবাই আসলে আমি ক্লাস শুরু করে দেবো। আচ্ছা ক্লিয়ার সব, আমরা শুরু করতে পারি। ওকে, যারা জয়েন হয়েছে একটু মেসেজ করো, একটু কমেন্ট করো যে আমাকে শোনা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। ওকে, আমরা শুরু করে দিই তাহলে। কে কে আসছো একটু জানাও, কে কে আমাদের লাইভ ক্লাসে জয়েন হয়েছে, আজকে আমাদের ফার্স্ট লাইভ ক্লাস। এই জন্য কে কোথা থেকে জয়েন হয়েছে একটু জানাইলে ভালো হয়। জান্নাতুল আপু, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ক্লাস শুরু করে দেবো, শুধু একটু আমাকে ক্লিয়ার করো যে আমাকে দেখা যাচ্ছে কি, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। ফাইন, রাসিফ আহমেদ হ্যাঁ, ক্লিয়ার, ওকে। তাহলে আমরা শুরু করতে পারি, আমরা আর ওয়েট না করি। হ্যাঁ, ফার্স্ট অফ অল হচ্ছে এইটা আমাদের হচ্ছে ফার্স্ট লাইভ ক্লাস আইসিটির জন্য। তো আমরা মূলত এই ক্লাসটা আমরা ফ্রি রেখে দিছি। আমাদের টার্গেট হচ্ছে যে আমরা 2 মাসের মধ্যেই আমরা আইসিটি এ প্লাসের যে পড়াশোনাটা, মানে এ প্লাস পাওয়ার জন্য যতটুকু পড়াশোনা করা দরকার, ওই পরিমাণ পড়াশোনা আমাদের 2 মাসের মধ্যে কভার হয়ে যাবে ইনশাল্লাহ। তো সেইভাবেই হচ্ছে আমরা ক্লাসগুলো নিব ইনশাল্লাহ। তো আমরা প্রথমত আহ, 3টা টপিক বা 3টা চ্যাপ্টার আমরা পড়াবো, 3, 4 আর 5। আমরা সবাই জানি যে আইসিটি মূলত যারা আইসিটি বই মোটামুটি যারা আইসিটি বই মোটামুটি একটু ধরে রেখছো, তারা জানো যে আইসিটি হচ্ছে টোটাল 6টা চ্যাপ্টার আছে। তার মধ্যে তোমাদের জন্য 5টা চ্যাপ্টার হচ্ছে বরাদ্দ করা হয়েছে, যেটাতে এক্সাম হবে, 6 নম্বর চ্যাপ্টারটা বাদ দেওয়া হয়েছে। তো এই 5টা চ্যাপ্টারের মধ্যে আমি একটু শর্টে বলে দেই যে আমরা কেন মাত্র 3টা চ্যাপ্টার পড়লে এ প্লাস নিশ্চিত হবে, এটা একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যে আমাদের চ্যাপ্টার 5টা, ঠিক আছে ভাই, আমি একটু এখানে একটু বুঝিয়ে দিই 2 মিনিট, দেন আমরা ক্লাস শুরু করে দেবো। হ্যাঁ, আমাদের চ্যাপ্টার হচ্ছে মূলত
5টা টোটাল। এই 5টা আইসিটি চ্যাপ্টার থেকে আমাকে কোশ্চেন হবে হচ্ছে যে কয়টা, কোশ্চেন হবে 8টা। এই 8টা কোশ্চেনের মধ্যে আমাকে অ্যানসার করতে হবে মাত্র 5টা কোশ্চেন। তাহলে আমি অ্যানসার করব কয়টা কোশ্চেন? হ্যাঁ, অ্যানসার করব 5টা কোশ্চেন। তো এই 5টা কোশ্চেন আসলে কোন কোন জায়গা থেকে পড়লে খুব ইজিলি আমি অ্যানসার করতে পারবো এটা একটু দেখি। দেখো, যারা তোমার এইচএসসি 25 আসছো তাদের তো কোনো সমস্যা নেই, তাদের তো টাইম অল্প শর্ট, আর 26 তো হিউজ টাইম আছে। হ্যাঁ, অনেক টাইম আছে। তারপরে জানা দরকার যে আমাদের এই 5টা চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টার আছে। এই প্রথম চ্যাপ্টার থেকে আমাদের একটা প্রশ্ন এইচএসসি তে মাস্ট বি আমরা পাবো। ঠিক আছে, ওকে। তো এই প্রথম চ্যাপ্টার থেকে আমরা একটা প্রশ্ন মাস্ট পাবো। আচ্ছা, আমাদের আইসিটি দ্বিতীয় চ্যাপ্টার যেটা, এই দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমরা 2টা প্রশ্ন পাবো। এইচএসসি তে আমরা 2টা প্রশ্ন পাবো। তাহলে কেউ যদি ফার্স্ট চ্যাপ্টার আর সেকেন্ড চ্যাপ্টার 2টা ভালো মতো পড়ে তাহলে কিন্তু তার 3টা প্রশ্ন কমন হয়ে গেছে। দ্যাটস ওয়াই 30 মার্ক তার জন্য কমন। ফাইন, ওকে। তারপরে হচ্ছে 3 নাম্বার যে চ্যাপ্টারটা আছে আমরা যেটা আজকে কভার করব, আজকে শুরু করব, সেইখানে হচ্ছে সেখান থেকে 2টা প্রশ্ন মাস্ট বি পরীক্ষাতে আমরা পাবো। যদি লাক ভালো থাকে আমাদের, তাহলে আমরা এইখানে 2টা বাদ দিয়ে আমরা কি করতে পারতে পারি, আমরা এখানে 3টা কোশ্চেনও পাইতে পারি। ঠিক আছে, আমরা 3টা কোশ্চেন এখানে পাইতে পারি। আর হচ্ছে 4 নাম্বার যে চ্যাপ্টারটা আছে না, এই 4 নাম্বার চ্যাপ্টার থেকে আমাদের আরো 2টা প্রশ্ন মাস্ট আমরা পাবো। 5 আমি বাদ দিলাম, 5 থেকে একটা থেকে 2টা পাওয়া যায়। তাহলে দেখো খেয়াল করে যে এইখানে আমাদের কয়টা প্রশ্ন হয়েছে, এই হলো একটা, এই হলো 2টা, এই 3টা, এই হলো 2টা, এই 5টা, আর এই 2টা, এই হলো 7টা। তাহলে আমরা যদি এই 4টা চ্যাপ্টার, প্রথম 4টা চ্যাপ্টার সলভ করে ফেলি তাহলে কিন্তু আমাদের 7টা প্রশ্ন কমন করে যাওয়ার পসিবিলিটি আছে এবং 100% কমন করবে। হ্যাঁ, মিলে রেখো। এই 4টা প্রশ্ন মানে চ্যাপ্টার যদি আমরা সলভ করি তাহলে আমাদের এই 7টা প্রশ্ন মাস্ট আমরা কমন পাবো। কিন্তু 7টা তো আমাদের অ্যানসার করতে হবে না ভাই, আমাকে অ্যানসার করতে হবে শুধু 5টা। তাহলে এই 5টা আমাকে অ্যানসার করার জন্য এই 4টা চ্যাপ্টার মোর দেন এনাফ আমাদের জন্য। ঠিক আছে, ওকে। এই হলো মোটামুটি যে আমাদের প্ল্যান, যে কিভাবে আসলে আমরা পড়াশোনা করতে চাচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে আমরা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, এই 4টা অধ্যায় আমরা ভালোভাবে শেষ করব। ঠিক আছে, এর মধ্যে ভাই আরেকটু কথা বলে নেই, সেটা হচ্ছে প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়, এই 2টা অধ্যায় হচ্ছে রিডিং। হ্যাঁ, যারা সায়েন্স আছে তাদের বায়োলজি পড়াশোনা করছে, বায়োলজি এরকম রিডিং করতে হয়। হ্যাঁ, এই 2টা অধ্যায় রিডিং, এখানে কোনো ম্যাথ নাই, এখানে কোনো থিওরি নেই, শুধু জাস্ট মুখস্থ বিদ্যা। এই 2টা অধ্যায় মুখস্থ বিদ্যা। ঠিক আছে, তোমাদেরকে প্রথম, ওকে, আচ্ছা কমেন্ট পরে করতেছি, আমরা সামনে আগাই। তো এই 2টা চ্যাপ্টার হচ্ছে মুখস্থ বিদ্যা। তোমাদেরকে আমি ইম্পর্টেন্ট টপিক বলে দেবো এই 2টা চ্যাপ্টার থেকে, যে টপিক গুলো তোমরা কভার করতে পারলে, মানে মুখস্থ করতে পারলে, সেখান থেকে তোমরা মার্ক কমন পাবা, 30 মার্ক কমন পাবা ইনশাআল্লাহ। আর হচ্ছে বাকি যে 2টা চ্যাপ্টার 4, 3 আর 4, এই 2টা চ্যাপ্টার অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে অনেক ম্যাথ আছে, এখানে অনেক তোমার থিওরি আছে, সূত্র আছে, অনেকগুলো লজিক আছে। তো এই জিনিসগুলো মূলত স্টুডেন্টরা ভাববে না 3 নাম্বার এবং 4 নাম্বার চ্যাপ্টার। এই জন্য আমার টার্গেট হচ্ছে যে আমি তোমাদেরকে 3 এবং 4 এই 2টা চ্যাপ্টার খুব ভালোভাবে সলভ করিয়ে দেব। ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে আসো, ওকে, তাহলে আসলে আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা কি করবো, আগে কিন্তু গ্রুপে বলে দিয়েছিলাম যে আমরা 3 চ্যাপ্টার পড়বো, 3 নাম্বারটা পড়বো। তাহলে 3 নম্বর চ্যাপ্টারটা আমরা শুরু করতে পারি। আজকে যেহেতু আমাদের লাইভটা একটু টেকনিক্যাল প্রবলেমের কারণে লেট হয়ে গেছে, এই জন্য আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। ওকে, তাহলে আসো আমরা শুরু করি আজকের আইসিটির প্রথম ক্লাসের প্রথম টপিক। সেটা হচ্ছে যে নাম্বার সিস্টেম। এটা হচ্ছে আইসিটির 3 নম্বর চ্যাপ্টার এবং এই 3 নম্বর চ্যাপ্টারটা ভাইয়া 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলে হচ্ছে নাম্বার সিস্টেম, আরেকটাকে বলে ভাইয়া ডিজিটাল ডিভাইস। ঠিক আছে, তো নাম্বার সিস্টেমটা এটা একটা পার্ট, ডিজিটাল ডিভাইস এটা হচ্ছে আরেকটা পার্ট, এবং এই 2টা পার্ট মিলে এইচএসসি তে 3টা কোশ্চেন হয়।
মানে 30 মার্কসের জন্য একটা প্রস্তুতি আমাদের এই একটা চ্যাপ্টার ভালো মতো করতে পারলেই আমরা করতে পারবো। ঠিক আছে, তো আসো আমরা প্রথমে নাম্বার সিস্টেম নিয়ে একটু কথা বলি। আমরা ফার্স্ট নাম্বার সিস্টেম পার্টটা শেষ করব, দেন হচ্ছে ডিজিটাল ডিভাইস আমরা চলে যাব। ওকে, তো আসো আমরা প্রথমে নাম্বার সিস্টেম নিয়ে শুরু করি ক্লাসটা। হ্যাঁ, প্রথমে আমাদেরকে এই ক্লাস করতে হইলে মানে বুঝতে হইলে প্রথমে আমাকে জানতে হবে যে নাম্বার সিস্টেম এই জিনিসটা কি, যাকে বাংলায় আমরা বলি হচ্ছে সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি, সংখ্যা বলতে আমরা কি বুঝি? সংখ্যা বলতে আমরা বুঝি হচ্ছে এই নরমালি 1 2 3 4 1 2 3 4, এইগুলো হচ্ছে সংখ্যা। আবার রোমান সংখ্যাও আছে, মানে আমরা কিছু কিছু জিনিস দেখছি যে এরকম ভাবে প্রকাশ করা হয়, এগুলোকে বলা হচ্ছে রোমান সংখ্যা। হ্যাঁ, এগুলো সংখ্যা, এগুলো হচ্ছে সংখ্যা। তো মূলত সংখ্যা অনেক ধরনের হতে পারে। ঠিক আছে, এখন সংখ্যা পদ্ধতি মানে নাম্বার সিস্টেম এই জিনিসটা কি না, এই জিনিসটা হচ্ছে যে এই সংখ্যাগুলোকে মানে এই তোমার রোমান সংখ্যা অথবা হচ্ছে তোমার এই 1 2 3 4 এরকম, অথবা হচ্ছে 1 2 3, এই যে সংখ্যাগুলো আছে এইগুলোকে প্রকাশ করতে হলে যেই পদ্ধতি আমরা মেইনটেইন করি, এই যে অনেকগুলো সংখ্যা আমরা দেখি, এই সংখ্যাগুলোকে প্রকাশ করতে হলে যেই পদ্ধতির মাধ্যমে আমরা এই সংখ্যাগুলোকে প্রকাশ করে থাকি ওই পদ্ধতিকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার জিনিসটা? হ্যাঁ, ওকে। তাহলে এই সংখ্যা পদ্ধতি অনেক ধরনের হতে পারে, মাত্রই বললাম, কিন্তু মূলত প্রধানত এই সংখ্যা পদ্ধতিকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। সংখ্যা পদ্ধতিকে আমরা ভাগ করতে পারি, দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয়, তোমরা বই খুলে দেখতে পাবা, এগুলো বেসিক জিনিস, এই জন্য এগুলো আমি বোর্ডে লিখতেছি না, এগুলো জাস্ট হচ্ছে সংখ্যা পড়তে হবে। এই সংখ্যা পদ্ধতি দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে পজিশনাল, ঠিক আছে, একটাকে বলে কি ভাই পজিশনাল, আর আরেকটাকে বলা হচ্ছে নন পজিশনাল। ক্লিয়ার জিনিসটা ভালো মতো বুঝতে পারছো? একটা কি ভাই পজিশনাল, আর একটা হচ্ছে ভাই নন পজিশনাল। ঠিক আছে, তো এই তোমার পরীক্ষাতে মার্কস আসতে পারে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে অথবা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, এই মার্কসের জন্য আসবে, এর থেকে বেশি এখানে জানার কিছু নাই। পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো মূলত ভাইয়া আমরা যে সকল সংখ্যাকে প্রকাশ করতে হইলে তোমার মৌলিক চিহ্ন ব্যবহার করে থাকি, মৌলিক চিহ্ন ব্যবহার করে থাকি, তাদেরকে বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এক কথায় যে সকল সংখ্যাকে প্রকাশ করতে হইলে মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি। মৌলিক চিহ্নগুলো কি ভাই? মৌলিক চিহ্ন বলতে আমরা কি বুঝি? মৌলিক চিহ্ন কিন্তু এক প্রকার অঙ্ক, এই যে আমরা যে 1 2 3 4 এগুলো বলি না, এগুলো মৌলিক চিহ্ন। ঠিক আছে, তো পজিশনাল সংখ্যা পদ্ধতি হইতে হইলে অবশ্যই আমাদেরকে মৌলিক চিহ্ন এটা ব্যবহার থাকতে হবে। আরেকটা ব্যবহার খুব ইম্পর্টেন্ট ভাইয়া, সেটা কি? সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি থাকতে হইলে মানে যদি পাইতে চাও তাহলে আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে তোমার স্থানীয় মান হইতে হবে। স্থানীয় মান, স্থানীয় মান জিনিসটা কি? আমরা ক্লাস 5 6 7 এইসব জায়গাতে পড়ে আসছি, বাচ্চাদের পড়া স্থানীয় মান। যেমন ধরো যে আমি একটা সংখ্যা লিখলাম যে 1 0 2, 102। এখন বলো ভাইয়া এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা একক স্থানীয়। এটাকে একক স্থানীয় বলি না, এটাকে বলি আমরা কি? এটাকে বলি দশক স্থানীয়, আর এটাকে বলি আমরা শতক স্থানীয়। ঠিক আছে, এই একক দশক শতক হাজার অযুত নিযুত লক্ষ কোটি, তো এইগুলোকে বলে স্থানীয় মান। ঠিক আছে, তো পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে অবশ্যই স্থানীয় মান থাকতে হবে। হ্যাঁ, এবং ওই স্থানীয় মানের মধ্যে আমাদেরকে যেই সংখ্যাগুলো আমরা দেখি এই সংখ্যাগুলোই মূলত হচ্ছে আমাদের মৌলিক চিহ্ন বা বেসিক সিম্বল। ক্লিয়ার জিনিসটা? তাহলে এই পজিশনাল সংখ্যা পদ্ধতির দুইটা বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে যে আমাদেরকে স্থানীয় মান থাকতে হবে এবং ওই স্থানীয় মানের মধ্যে কিছু মৌলিক সংখ্যা থাকতে হবে। আর ওই স্থানীয় মানের মধ্যে যে মৌলিক সংখ্যা থাকবে ওই মৌলিক সংখ্যাগুলো কোনগুলো? এই যে সংখ্যাগুলো আমরা নরমালি সচরাচর ইউজ করে থাকি 1 2 3 4 1 2 3 4, এইগুলো হচ্ছে মৌলিক চিহ্ন বা তোমার বেসিক কি বলে এটাকে সিম্বল। ওকে, তাহলে এইটা হচ্ছে তোমার কি বলে তোমার পজিশনাল সংখ্যা পদ্ধতি। আরেকটা ভাইয়া সংখ্যা পদ্ধতি আছে যেটা আমি শুরুতে বলছিলাম, সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনালটা কি? নন পজিশনালটা হচ্ছে অবশ্যই পজিশনাল থেকে উল্টাটা হবে, মানে যেই সংখ্যা পদ্ধতির মধ্যে
তোমার স্থানীয় মান থাকবে না। এই যে স্থানীয় মানের কথা বললাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই স্থানীয় মান গুলা থাকবে না। ঠিক আছে, তাহলে কি থাকবে ভাইয়া? ওইখানে মূলত ওই সংখ্যা পদ্ধতিকে মানে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা যদি প্রকাশ করতে যাই, তাহলে আমাদেরকে কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হয়। সাংকেতিক চিহ্ন কোনগুলা? যেমন আমি একটু আগে বলছিলাম, রোমান সংখ্যা, এই এক, এটা বরাবর বলে হচ্ছে এক, তারপরে হচ্ছে এটা বরাবর বলে হচ্ছে দুই, তারপরে এইটা বরাবর বলে হচ্ছে তিন, তারপরে এইটাকে বলে হচ্ছে চার। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আমার সাংকেতিক চিহ্ন, এইগুলোর কোনো স্থানীয় মান নাই। ঠিক আছে, এইগুলোর কোনো স্থানীয় মান নাই। ওকে, তো এইগুলা হচ্ছে আমার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে আশা করি যে তোমরা বুঝতে পারছো যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। 2 মার্কসের জন্য মাঝে মাঝে প্রশ্ন আসে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, এদের মধ্যে পার্থক্য লেখো। তোমাকে হ্যাঁ 3টা পার্থক্য লিখতে হবে। একটা পার্থক্য হচ্ছে যে আমি মাত্র সংখ্যাতে বলছি, যে সকল সংখ্যা পদ্ধতি ব্যবহার করতে বা প্রকাশ করতে মৌলিক চিহ্ন এবং স্থানীয় মানের প্রয়োজন হবে, তাকে বলা হবে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটা এইখানে তোমার 2টা পার্থক্য বের হয়ে গেছে। একটা হচ্ছে তোমার মৌলিক চিহ্ন ব্যবহার করতে হবে, আর একটা হচ্ছে স্থানীয় মান থাকতে হবে। আর নন পজিশনালের ক্ষেত্রে কি হয়? নন পজিশনাল ক্ষেত্রে মৌলিক চিহ্ন ব্যবহার হবেই না, হবে হচ্ছে সাংকেতিক চিহ্ন। ঠিক আছে, সাংকেতিক চিহ্ন। আর কি হবে? আর হচ্ছে স্থানীয় মান থাকা যাবে না। এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট 2টা পার্থক্য। এই পার্থক্যগুলো নরমালি লিখে দিলেই 2 মার্কস পেয়ে যাবা। আর ডিটেইলস যদি আরেকটু লিখতে চাও দরকার নেই, দেবেই 2 মার্কস। ঠিক আছে, সর্বোচ্চ 3টা লিখতে পারো। বইয়ের মধ্যে দেখবা যে তোমাদের এই জিনিসগুলো আছে, যে পজিশনাল আর নন পজিশনালের মধ্যে পার্থক্য। নরমালি ছোট 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 যেগুলো আছে না, এগুলো দেখে দেখে 3টা পড়ে ফেলবা। এই 3টা পড়লেই তোমার মোটামুটি কমন হয়ে যাবে। ঠিক আছে, 2 মার্কস পেয়ে যাবে। আচ্ছা, তাহলে আশা করি যে পজিশনাল নন পজিশনাল পদ্ধতিটা বুঝতে পারছো। আচ্ছা, এইখানে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে একটু জানা আমাকে কমেন্টে করতে পারো, কমেন্টে বলতে পারো। আর যদি কোশ্চেন না থাকে তাহলে এটাও বলতে পারো যে আমরা বুঝতে পারছি পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা বুঝতে পারছি। এইটা একটু কমেন্টে বললে আমি পরের টপিকে যেতে পারবো। ঠিক আছে, ওকে, কমেন্ট একটু বলো তাহলে, আমি একটু কমেন্টে দেখি যে আসলে তোমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এইটার কি এবং এদের মধ্যে পার্থক্যটা কি, বেসিক যে 2টা পার্থক্য বললাম এইগুলা তোমরা বুঝতে পারতেছো কিনা। দেন তারপরে আমি নতুন টপিকে চলে যাব। ঠিক আছে, ওকে। শামিম ইসলাম ভাইয়া হাজার বাধা পেরিয়ে আমাদের ক্লাসে জয়েন হয়েছে। জি ভাইয়া, ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। একটু বলো ভাইয়া একটু, হ্যাঁ, যে ওকে ফাইন, বুঝতে পারছি। আরেক দুজন তোমার বলতে পারো যে বুঝতে পারছো কিনা, দেন হচ্ছে আমরা পরের টপিকে যেতে পারবো। ঠিক আছে, ওকে। একজন বলছে যে ভাই আমি বুঝতে পারছি, ওকে ফাইন। আচ্ছা, অমিত ভাইয়া বলছে যে বুঝতে পারছি ভাইয়া, পজিশনাল নন পজিশনাল দুইটাই বুঝতে পারছি, গুড। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। জান্নাতুল আপু বুঝতে পারছি, ওকে ফাইন, গুড। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে ফারহানা আক্তার, ওকে, সুমি আক্তার আপু আবার ক্লিয়ার করে। আচ্ছা, সুমি আক্তার আপু ক্লিয়ার করতে হবে ভাই, আরেকবার যদি রিপিট করতেন। ওকে, নো প্রবলেম। আচ্ছা, এই আমাদের তামিম ভাই উনি বলতে রিপিট করার জন্য, আর কাপু বলছে রিপিট করার জন্য। আমি 1 মিনিটের মধ্যে রিপিট করে দিচ্ছি ভাইয়া, 1 মিনিটের মধ্যে, একটু মনোযোগ দিয়ে শুনে। ফার্স্টে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই 2টা হচ্ছে নাম্বার সিস্টেমের প্রকারভেদ। ফাইন। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যেই সংখ্যা পদ্ধতি ব্যবহার বা যেই সংখ্যা পদ্ধতিতে মূলত মৌলিক চিহ্ন এবং স্থানীয় মান আছে, মানে মৌলিক চিহ্ন এবং স্থানীয় মানের ব্যবহার যে সংখ্যা পদ্ধতি আছে তাকে বলে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে পরীক্ষাতে আসে লিখতে হবে যে সকল সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে হলে মৌলিক চিহ্ন এবং স্থানীয় মানের প্রয়োজন হয় তাদেরকে বলে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল কি হয়? যে সকল মৌলিক চিহ্ন প্রকাশ করতে হইলে, মানে যে সকল সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করতে হইলে আমাদের সাংকেতিক চিহ্নের প্রয়োজন হয় তাদেরকে বলে হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ফাইন। যেমন যে এক্সাম্পল দেই, পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 1 2 3 4 1 2 3 4 যেগুলো আমরা ইউজ করে থাকি। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে রোমান সংখ্যাগুলা।
ঠিক আছে, আবার অবশ্যই জানি রোমান সংখ্যাগুলো কি। ফাইন, তাহলে আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, উম্মিমা বুঝতে পারছে, ফাইন। তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। ভাইয়া, আমরা যে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বললাম, এর মধ্যে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, পজিশনাল সংখ্যা পদ্ধতিকে দুই ভাগ মানে সরি চার ভাগে ভাগ করা হয়েছে। আমরা একটু লিখে ফেলি চারটা ভাগ কি, এটা আমরা সবাই জানি। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা হয়েছে, এটা জিজ্ঞেস করি তাহলে সবাই মোটামুটি পারবে। হ্যাঁ, আমরা এটাকেই মূলত পড়ার মূল টপিক হচ্ছে এইটা। প্রথমে হচ্ছে ভাইয়া পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা আছে বাইনারি। হ্যাঁ, একটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। আমি লিখি সংক্ষেপে বাইনারি নাম্বার সিস্টেম, সংক্ষেপে লিখে দিই। দুই নাম্বারটা হচ্ছে ভাইয়া ডেসিমেল, ডেসিমেল নাম্বার সিস্টেম। তিন নাম্বারে যেটা আছে এটাকে বলি হচ্ছে মূলত আমাদের অক্টাল, অক্টাল নাম্বার সিস্টেম। এইটা হচ্ছে চার নাম্বার যেটা আছে এটা হচ্ছে ভাইয়া হেক্সা ডেসিমাল নাম্বার সিস্টেম। এই মূলত আমাদের চার প্রকার নাম্বার সিস্টেম। ঠিক আছে, দেখা যাচ্ছে ফার্স্টে হচ্ছে কিভাবে বাইনারি নাম্বার সিস্টেম, পরে হচ্ছে ডেসিমাল, ডেসিমাল নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। এই চারটা নাম্বার সিস্টেম মূলত হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। দ্যাটস ওয়াই এই চারটা নাম্বার সিস্টেমকে যদি আমরা প্রকাশ করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে? অবশ্যই আমাদেরকে মৌলিক চিহ্ন অর্থাৎ এবং স্থানীয় মানের দিকে খেয়াল করতে হবে। ঠিক আছে, মৌলিক চিহ্ন এবং স্থানীয় মানের দিকে খেয়াল করতে হবে। আচ্ছা, এখন একটা একটা করে আমরা পরিচয়ে চলে যাই যে বাইনারি নাম্বার সিস্টেমটা আসলে কাদের, ডেসিমেলটা কাদের, অক্টালটা কাদের, হেক্সাডেসিমেলটা কাদের, বা কোথায় ইউজ হয় এগুলা একটু যদি আমরা সামনে আগে। হ্যাঁ, তাহলে এটা একটু মুছে দেই। প্রত্যেকটা নাম্বার সিস্টেমের, হ্যাঁ প্রত্যেকটা নাম্বার সিস্টেমের, প্রত্যেকটা নাম্বার সিস্টেমের একটা করে বেস থাকে, ছোট করে একটা করে বেস থাকে, বেস বা ভিত্তি। এটা লিখে ফেলি, বেস, বেস থাকে। যেমন বাইনারি নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম হচ্ছে বেস হচ্ছে 2, তাকে বাংলা আমরা বলি ভিত্তি। বেস বা ভিত্তি হচ্ছে 2। ওকে ওকে, ফাইন। আচ্ছা, তাহলে আমাদের বাইনারি নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 2 বা ভিত্তি হচ্ছে 2। এই বেসটা কি? বেসটা হচ্ছে যে এই যে বাইনারি নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেমটা আসলে এর মধ্যে কয়টা মৌলিক চিহ্ন থাকতে পারে, মানে হচ্ছে কয়টা মৌলিক চিহ্ন নিয়ে এই বাইনারি নাম্বার সিস্টেমটা গঠিত, এটা হচ্ছে আমার বেস বা ভিত্তি। ঠিক আছে, তো আমরা দেখতেছি এখানে যে বাইনারি নাম্বার সিস্টেম হচ্ছে বেস হচ্ছে 2। এখন ওই দুইটা সংখ্যা কি কি? ওই দুইটা সংখ্যা হচ্ছে মূলত 0 আর হচ্ছে 1। ঠিক আছে, তাহলে বোঝা গেছে বাইনারি নাম্বার সিস্টেমের বেস 2। এই দুইটা সংখ্যা কি, মানে এই দুইটা সংখ্যা দিয়েই মূলত বাইনারি নাম্বার সিস্টেমটা তৈরি বা উৎপত্তি। সেই দুটো সংখ্যা হচ্ছে 0 এবং 1। ঠিক আছে, আচ্ছা এখন আসো যে এই বাইনারি নাম্বার সিস্টেমটা ব্যবহার করা হয় কোথায়? এই বাইনারি নাম্বার সিস্টেম মূলত কম্পিউটারের ভাষা, মানে মেশিন ভাষা, যেটা মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়। এই দুটো নাম্বার সিস্টেম হচ্ছে কম্পিউটারের ভাষা। 0 এবং 1, কম্পিউটার যত কিছু করে, কম্পিউটার যত কিছু করে, যত প্রোগ্রাম করে, যত কাজ করে, প্রত্যেকটা যদি কমান্ড দেওয়া হয়, মানে যে আদেশটা দেওয়া হয়, ওই আদেশটা মূলত হচ্ছে এই 0 আর 1 দিয়ে দেওয়া লাগে। যেমন আমি একজনকে যদি আদেশ করি তাহলে বাংলায় বলি যে তুমি এটা করো, তুমি এটা করো। হ্যাঁ, তুমি যখন তোমার ফ্রেন্ডকে একটা আদেশ করো, একটা কথা বলো, তখন বাংলায় বলো, তাকে বলো যে হ্যাঁ এটা কর, ওইটা কর, এরকম এরকম বাংলায় বলে আমরা জিনিসটাকে বুঝাই। তো সেম ভাবে আমি যে ক্লাস নিচ্ছি তোমাদেরকে বাংলায় বুঝাচ্ছি, তাই না, বাংলা কথা বলে ব্যবহার করতেছি। তো সেম ভাবে বাইনারি যে 0 এবং 1, এই 0-1টা একটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এবং এই ল্যাঙ্গুয়েজটা কাদের মূলত? এটা হচ্ছে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার মূলত আমি যদি একটা কম্পিউটারের সাথে কথা বলতে চাই, তাকে আমাকে বাংলায় বললেও হবে না। তাকে বাংলায় বললে সে বুঝবে না, তাকে হচ্ছে এমন একটা ভাষায় বুঝাইতে হবে যে ভাষাকে আমরা বাইনারি ভাষা বলি। মানে তাকে আমি 0 এবং 1 দিয়ে বুঝাবো, আমি যে কথাই বলবো
সেটাকে 0 এবং 1 এই দুইটা সংখ্যা দিয়ে বুঝাইতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। দেন আরেকটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেম। ডেসিমেল নাম্বার সিস্টেমটা হচ্ছে সবচাইতে বেশি ব্যবহৃত, সবচাইতে বেশি পরিচিত নাম্বার সিস্টেম, যেটা আমরা ইউজ করে থাকি। হ্যাঁ, যেমন ডেসিমেল নাম্বার সিস্টেমের বেস কত? হ্যাঁ, বেস হচ্ছে আমার 10। হ্যাঁ, ডেসিমেল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 10। কি কি আমরা সবাই জানি, 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, এটা হচ্ছে আমরা যতগুলা সংখ্যার কথা বলি, লাখ কোটি শত যতগুলো সংখ্যার কথা বলি, প্রত্যেকটা সংখ্যাতে দেখবা আমরা 0 এবং 1 এর মধ্যে কোনো না কোনো অঙ্ক আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, 0 এবং 1 এর বাইরে কোনো অঙ্ক ব্যবহার হয় না। যেমন ধরো আমি 0 থেকে শুরু করে 9 পর্যন্ত বললাম, আর 10 যখন আমি বলবো, 10 কেমনে লিখে? হ্যাঁ, 10 এমনে লিখে। এখন আমাকে বলো তো, এই যে 10 লিখতে আমার কি কি লাগছে? 10 লিখতে আমার একটা 1 লাগছে, একটা 0 লাগছে। আচ্ছা ভাই, এই একটা 1 একটা 0 কোথা থেকে আসছে? এই যে একটা 1, এই যে একটা 0, এটা কোথা থেকে আসছে? এটা আসছে হচ্ছে 0 এবং 9 এর মধ্যে থেকে, তাই না? তুমি ধরো লিখলা, হ্যাঁ তুমি 25 লিখলা, 25 25 লিখলা। এখন আমাকে বলো তো, যে এই যে 25 টা লিখলে, এখানে 2টা কোথা থেকে আসছে? অবশ্যই 0 এবং 9 এর মধ্যে থেকে আসছে। 5 কোথা থেকে আসছে? 0 এবং 9 এর মধ্যে থেকে আসছে। তার মানে আমরা নিজেরা যতগুলা সংখ্যা ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি, প্রত্যেকটা সংখ্যায় 0 এবং 1 এর মধ্যে যে কোনো একটা যেতে পারছি। ব্যাপারটা আশা করি এর মধ্যে যে কোনো একটা। তাইলে এই ডেসিমেল নাম্বার সিস্টেমটা হচ্ছে আমাদের ভাষা। আমাদের ভাষা, আমরা এটাতে ভাব প্রকাশ করি। হ্যাঁ, আমাদের অঙ্কর ভাষা, মানে অঙ্ক দিয়ে ভাব প্রকাশ করা হয়। তাহলে এটা হচ্ছে বাংলা একটা নাম আছে, ডেসিমেল নাম্বার সিস্টেমের বাংলা একটা নাম আছে, যাকে বলে দশমিক সংখ্যা, মানে দশমিক নাম্বার সিস্টেম। হ্যাঁ, দশমিক সংখ্যা পদ্ধতি, ইংলিশে বলে ডেসিমেল নাম্বার সিস্টেম। ওকে, এরপরে আসো ভাইয়া অক্টাল। অক্টালটা বেস হচ্ছে আমার 8। অক্টাল বেস হচ্ছে আমার 8। হ্যাঁ, তাহলে 8 থেকে শুরু হবে, অবশ্যই 0 থেকে শুরু হবে। তাহলে 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত এইটাই মূলত হচ্ছে আমার অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল নাম্বার সিস্টেমে যদি আমি কোনো কিছু বুঝাইতে চাই, তাহলে আমাকে 0 থেকে 7 এর মধ্যে আমাকে সংখ্যা ইউজ করতে হবে। 8 আর 9 এই দুটো সংখ্যা আমাকে ইউজ করা যাবে না। ঠিক আছে, ফাইন। দেন তারপরে আসো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তি হচ্ছে 16। হ্যাঁ, এর বেস বা ভিত্তি হচ্ছে 16। সরি, তো 16টা কি? 0 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, 0 থেকে 9 পর্যন্ত। ঠিক আছে, একটু পানি খাবো। আচ্ছা, 0 থেকে 9 পর্যন্ত ঠিক আছে, বাট সমস্যা হচ্ছে 10 থেকে। 10 কে বলা হয় হচ্ছে এ, 11 কে বলা হয় হচ্ছে বি, 12 কে বলা হয় হচ্ছে সি, 13 কে বলা হয় হচ্ছে ডি, 14 কে ই, দেখা যাচ্ছে আশা করি। তো ডেসিমেল নাম্বার সিস্টেম হচ্ছে তার বেস 16, তাকে 0 থেকে 9 পর্যন্ত দশমিকের মতোই, বা যখন 10 এ চলে যাবে, 10 থেকে শুরু করে এই যে এই 15 পর্যন্ত যে সংখ্যাগুলা, একে আমরা কিছু অ্যালফাবেট দিয়ে প্রকাশ করে থাকি। যেমন 10 বরাবর হচ্ছে এ, 11 কে বি, 12 কে সি, 13 কে ডি, 14 কে ই, 15 কে হচ্ছে এফ। এইভাবে হচ্ছে মূলত আমরা এই নাম্বার সিস্টেম গুলোকে চিনি। এখন কথা হচ্ছে ভাইয়া, যে এইগুলো আসলে কেন বললো, 10, 11, 12 কেন বাদ দিল, এর পরিবর্তে এবিসিডি কেন বলতেছে? কারণ এই যে 10, 11, 12 এটা খেয়াল করে দেখো, এইটা কিন্তু আসলে তোমার ডেসিমেলের মধ্যে যদি পড়ে যাচ্ছে। কারণ ডেসিমেলের মধ্যে 1 আর 0 মানে হচ্ছে 0 আর 9 এর মধ্যে আছে। এই জন্য একটু এক্সট্রা আলাদা করার জন্য, মানে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলকে আলাদা করার জন্য তোমার এই এ বি সি ডি এইগুলা ইউজ করা হয়েছে। হ্যাঁ, এই জন্যই কিন্তু নামটা মিল আছে। নাম হচ্ছে তোমার হেক্সা, তারপর ডেসিমেল, এক্সট্রা এক্সট্রা ডেসিমেল। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এই পর্যন্ত আসো, আমরা একটু জানতে চাই যে এই পর্যন্ত তোমার ক্লিয়ার কিনা। এবং এইখানে কিছু এমসিকিউ কথা আমি বলে দেবো।
তার আগে বলো যে এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা। এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা এটা একটু আমাকে জানাও। ওকে, আচ্ছা। ও নিচে দেখা যাচ্ছে না, ওকে, নিচে না দেখা গেলে আমি সরি, নিচে দেখা যাচ্ছে না, আমি উপরে লিখে দিচ্ছি। এটা হচ্ছে আমার 13 এখানে লিখে দেই 43। আশা করি এখন দেখা যাচ্ছে, ঠিক আছে, আশা করি এখন দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, ক্লিয়ার কিনা তো? যারা এতটুকু দেখছো, এই পর্যন্ত ক্লাসে আসছো, সব পর্যন্ত দেখা যাচ্ছে ক্লাসে আসছে, একটু বলো ক্লিয়ার কিনা। ওকে ফাইন, অনেকেই বলছে ক্লিয়ার। আচ্ছা, দুই বাইনারি হয় না। আচ্ছা ভাই, দুই বাইনারি হবে না, কারণ তোমার মৌলিক সংখ্যা যেটা বা মৌলিক যে আমরা চিহ্ন বলছি, এটা শুরুই হয়ে হচ্ছে তোমার এই জিরো থেকে। হ্যাঁ, মৌলিক চিহ্নগুলো শুরুই হয় জিরো থেকে। হ্যাঁ, এই জন্য যেহেতু তার বেস হচ্ছে দুই, মানে জিরো থেকে শুরু করে তোমাকে দুইটা দিতে হবে। তার মানে হচ্ছে তোমাকে জিরো দিতে হবে আর এক দিতে হবে, তাহলেই হচ্ছে তোমার বাইনারি পাওয়া যাবে। হ্যাঁ, এটা জিরো থেকে শুরু হয়েছে। যদি জিরো থেকে শুরু না হয়তো তাহলে এক আর দুই নেওয়া যেত, বাট শুরু হয়েছে জিরো থেকে। মৌলিক চিহ্ন বা মৌলিক সংখ্যা জিরো থেকে শুরু হয়েছে, এই জন্য আমাদেরকে কাউন্ট করতে হবে জিরো থেকে। আর যেহেতু বাইনারিতে আমাকে দুইটা নিতে হবে, বেশি নেওয়া যাবে না, তো এই জন্য আমি জিরো কে নিচ্ছি, ওয়ান কে নিচ্ছি। এই জন্য মূলত আমার জিরো আর ওয়ান হয়েছে। ঠিক আছে, সবার জন্য এটা বুঝছেন? আচ্ছা, ক্লিয়ার কিনা? আচ্ছা জি ভাইয়া, আর রেকর্ডিং ভিডিও পাওয়া যাবে। হ্যাঁ, রেকর্ডিং ভিডিও আমাদের ইউটিউবে পাওয়া যাবে। আর হচ্ছে আমাদের গ্রুপে দেওয়া হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ক্লিয়ার আছে? হ্যাঁ, আমরা পরে যেতে পারি। আচ্ছা, আতিকা জুম আপ বলছেন যে, ভাইয়া 10 কেন বাইনারি হয় না? 10 10 কেন বাইনারি হবে? মানে হচ্ছে যে ওয়ান আলাদা একটা বাইনারি, জিরোর একটা বাইনারি, ঠিক আছে। 10 আসলে এটা বেস, এটা ভিত্তি। 10 কেন বাইনারি হবে? 10 বাইনারি হবে না। হ্যাঁ, 10 বাইনারি হবে কিভাবে? আমার 1 এবং 0 এই দুইটা হচ্ছে আমার এই বাইনারির মধ্যে আছে, সেই হিসাবে আমরা 10 কে বাইনারির মধ্যে পড়ি, ঠিক আছে। কিন্তু আবার 10 কে তো আমি হেক্সাডেসিমালে বলতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এটা কারেক্ট করে ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, এই চারটা বাদে আমরা এখানে কি করছি? বেস 2, বেস 10, বেস 8, বেস হচ্ছে 16। এই চারটা বাদে আমাদের আরো কিছু বেস ভিত্তিক নাম্বার সিস্টেম আসতে পারে। যেমন আমাকে বলতে পারে যে তিন ভিত্তিক নাম্বার সিস্টেম বের করো। আমি একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমি একটু মুছে দিচ্ছি। মুছে দেবো কি? একটু উঠাচ্ছে? জি ভাই, মুছে দেবো কিনা? একটু উঠাচ্ছে নাকি? উঠাইলে উঠে ফেলবো, আমি মুছে দেবো। জি, লিঙ্ক গ্রুপে পাওয়া যাবে ভাই। ওকে, আমি নেক্সটে চলে গেলাম। হ্যাঁ, ফাইন। তাহলে আমি যেটা বলতেছিলাম যে চারটা নাম্বার সিস্টেম, বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল আর হচ্ছে কি বলে ডেসিমেল, চারটা নাম্বার সিস্টেমের মধ্যে ভিত্তি ছিল। হ্যাঁ, দুই ভিত্তি ছিল, তারপরে 10 ভিত্তি ছিল, 8 ভিত্তি ছিল, 16 ভিত্তি ছিল। ওকে, এখন এর বাইরে আরো কিছু ভিত্তির নাম্বার সিস্টেম বের করা লাগতে পারে। যেমন যদি আমাকে বলে যে তিন ভিত্তিক নাম্বার সিস্টেম বের করো, তিন ভিত্তিক বলতে হয় কি হবে? তিন ভিত্তিক নাম্বার সিস্টেম হচ্ছে 0, 1, 2। এটাকে বলে হচ্ছে থ্রি বেসড নাম্বার সিস্টেম। তিন ভিত্তিক নাম্বার সিস্টেম। 0, 1, 2, 3, সরি, 0, 1, 2 কয়টা সংখ্যা আছে? একটা, দুইটা, তিনটা। এই জন্য কি বলছে? তিন ভিত্তিক নাম্বার সিস্টেম। আচ্ছা, আমাকে মাঝে মাঝে বলতে পারে যে পাঁচ ভিত্তিক নাম্বার সিস্টেম বের করো, তখন কি হবে? 0, 1, 2,
তারপরে হচ্ছে আমার হবে হচ্ছে 3, তারপরে 4, এরপরে হচ্ছে আমার 5। এটাকে বলে 5 বেসড নাম্বার সিস্টেম, মানে 5 ভিত্তিক নাম্বার সিস্টেম। ঠিক আছে, ও সরি, এখানে 5 0 1 2 3 4 5 হবে, সরি এখানে 5 হবে 1 2 3 4 5, চারটা, মানে 0 থেকে শুরু করে 4 পর্যন্ত। এটা হচ্ছে 5 ভিত্তিক বা 5 ভিত্তিক নাম্বার সিস্টেম। ঠিক আছে, আচ্ছা এইগুলা এমসিকিউর জন্য মাঝে মাঝে বলতে পারে আমাকে যে 3 ভিত্তিক নাম্বার সিস্টেম বের করো, 5 ভিত্তিক নাম্বার সিস্টেম বের করো। তার মানে আমাকে যেই ভিত্তিক নাম্বার সিস্টেম বের করতে বলবে সেখান থেকে আমাকে মানে 0 থেকে শুরু করতে হবে, এবং আমাকে 5 ভিত্তিক বলছে মানে 4 পর্যন্ত হবে, আমাকে 3 ভিত্তিক বলছে মানে 2 পর্যন্ত হবে, আমাকে 10 ভিত্তিক বলতে মানে হচ্ছে 9 পর্যন্ত হবে। এটা আমরা ডেসিমেল দেখছি। আমাদেরকে 8 ভিত্তিক বলছে মানে হেক্সাডেসিমেল অক্টেল 8 ভিত্তিক, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখানে 7 পর্যন্ত করতে হবে। ঠিক আছে, তো এই হলো মূলত নাম্বার সিস্টেমের বেসিক। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকে চলে যাব, যে এই নাম্বার সিস্টেম গুলোকে আমাদেরকে কনভার্সন করতে বলে। হ্যাঁ, এই নাম্বার সিস্টেম গুলো কি করতে বলে, হ্যাঁ কনভার্সন করতে বলে, যে রূপান্তর করো, কনভার্ট করো। তো এই কনভার্সনটা আমাদেরকে জানা দরকার, এবং পরীক্ষাতে এইগুলোই সবচেয়ে বেশি আসে। যে তোমাকে বাইনারি নাম্বার সিস্টেম দিলো, তোমাকে বলে হেক্সাডেসিমেলে প্রকাশ করো, তোমাকে অক্টালে প্রকাশ করতে বললো, তোমাকে ডেসিমেলে প্রকাশ করতে বললো। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জন্য এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। মূল পড়াটা কিন্তু এখান থেকে শুরু। আমরা এতক্ষণ যেগুলো পড়ছি এগুলা যেমন ইম্পর্টেন্ট না, কিন্তু মূল পড়া এখান থেকে শুরু। হ্যাঁ, এই জন্য আমাদেরকে একটু খেয়াল রাখি, এখন থেকে একটু নিয়োজন করি। ওকে, তাহলে আমরা এই যে কনভার্সন, যেটা এই কনভার্সনকে আমরা টাইপ এ ভাগ করে ফেলবো। আমরা কয়টা টাইপ করব, আমরা মূলত হচ্ছে টাইপ করব হচ্ছে 6টা। আমরা ভাই কয়টা টাইপ করব, আমরা 6টা টাইপ করব, মানে 6টা টাইপের মাধ্যমে আমরা এই কনভার্সনটা বা রূপান্তরটা শিখব 6টা টাইপের মাধ্যমে। তার মধ্যে 1 নম্বর টাইপ আমরা আজকে কভার করব। হ্যাঁ, 1 নম্বর টাইপটা আমরা আজকে কভার করব, দেন হচ্ছে আমরা আস্তে আস্তে সামনে আগাবো। তাহলে প্রথম টাইপটা কি হয়, প্রথম টাইপটা হচ্ছে এটা, যে আমরা এখানে যতগুলা ডেসিমেল আছে, যতগুলা, খাতায় লিখে ফেলো, যতগুলা ডেসিমেল আছে এই ডেসিমেলকে আমরা প্রথমে বাইনারিতে প্রকাশ করব, ডেসিমেলকে আমরা অক্টালে প্রকাশ করব, ডেসিমেলকে আমরা হেক্সাডেসিমেলে প্রকাশ। ঠিক আছে, এইটা আমাদের হচ্ছে টাইপ কত, এইটা হচ্ছে আমাদের টাইপ 1। টাইপ 1 শুরু হয়ে গেছে। টাইপ 1 কি, ডেসিমেল নাম্বার সিস্টেমকে বাইনারিতে প্রকাশ করব, ডেসিমেল নাম্বার সিস্টেমকে অক্টালে প্রকাশ করব, ডেসিমেল নাম্বার সিস্টেমকে হেক্সাডেসিমেলে প্রকাশ করব। এখন কথা হচ্ছে যে আমরা বুঝবো কেমনে যে কোনটা ডেসিমেল নাম্বার, কোনটা বাইনারি নাম্বার। আচ্ছা, ক্লাস আর অল্প সময় হবে, যেহেতু আমার লেট হয়ে গেছে, আমরা টাইপ 1 শেষ করে দিয়ে আমরা ক্লাস আজকের মতো ক্লোজ ঘোষণা করে দেব। ঠিক আছে, যেহেতু আমাদের আজকে শুরু করতে লেট হয়ে গেছে, এই জন্য আমরা টাইপ 1 আমরা ইয়ার করে ক্লাস শেষ করে দেব ইনশাআল্লাহ। ফাইন, তাহলে ডেসিমেল নাম্বার সিস্টেমকে আমরা বাইনারি, অক্টাল আর হেক্সাতে প্রকাশ করব। কিভাবে করব, আসো আশা করি লিখে ফেলবো। টাইপ 1টা লিখে ফেলবো, ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সা, এটা লিখে ফেলো। টাইপ 1 সেম রুলস সেম, আমরা মুছে দিলাম। হ্যাঁ, তাহলে ফার্স্টে আমরা 1 নম্বরে কি করব, আমরা 1 নম্বরে হচ্ছে ডেসিমেল থেকে আমরা করব হচ্ছে অক্টাল, না সরি, ডেসিমেল থেকে আমরা বাইনারি করব আগে, ডেসিমেল থেকে বাইনারি। হ্যাঁ, আমাদের ডেসিমেলের বেস কত, ডেসিমেলের বেস হচ্ছে 10, বাইনারি বেস কত 2। আমাদেরকে বলতে পারে, লাইক একটা एग्जांपल আমি যদি আমরা দেই, एग्जांपल হচ্ছে আমাকে একটা সংখ্যা দিয়ে দিল, বললো 75, এটা হচ্ছে আমার 10। দেখো এখানে 75 10, এই 10টাই হচ্ছে কি হয়, এটা হচ্ছে বেস বা ভিত্তি। তোমাকে এই ভিত্তি দেখে বুঝতে হবে যে আমার এখানে এই 75 এটা আসলে কোন নাম্বার সিস্টেমের মধ্যে পড়ছে, এটা কি ডেসিমেলের মধ্যে পড়ছে, নাকি অক্টালের মধ্যে পড়ছে, নাকি হেক্সার মধ্যে পড়ছে। এটা তোমাকে বুঝতে হবে কি দিয়ে, এইখানে নিচে যেই সংখ্যাটা থাকবে এটা দিয়ে। আমি লিখছি 10, 10 কার বেস, 10 হচ্ছে ডেসিমেলের বেস, তার মানে 75 হচ্ছে ডেসিমেল। ঠিক আছে, এখন আমাকে বলবো এটাকে কি করতে হবে, এটাকে হচ্ছে আমাকে 2 তে নিয়ে যেতে হবে। 2
টু কার বেস ভাইয়া? টু হচ্ছে বাইনারি বেস। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাকে ডেসিমেল দেওয়া আছে, আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে যে ডেসিমেল দেওয়া আছে, বাইনারিতে কনভার্ট করবে। তাহলে এখন এটা কি করা যায়? সিস্টেমটা একদম সহজ। আমরা ফার্স্টে কি করব? ফার্স্টে হচ্ছে এই 75 যেটা আছে, এই 75 কে আমরা কি করব? লিখবো। ডেসিমেলটাকে আমরা লিখবো, লিখে যখন দাগ দেব, এই দাগটা কি আমরা পরিচিত সবাই, আমরা লসাগু করছি না বাচ্চা কালে, ছোট থাকতে লসাগু করছি না, ওই লসাগু সিস্টেমটা। তো কি করবো এখানে? এইখানে হচ্ছে 75 দাগ দেব, দাগ দিয়ে আমি বের করব কত? আমি বের করব হচ্ছে 2, মানে 2 ভিত্তিক নাম্বার সিস্টেম বের করব 2। তাহলে আমি যেইটা যেইটা বের করব ওইটা দিয়ে আমি এটাকে লসাগু করে দেব। ঠিক আছে, এখানে এখন যেটা বের করব ওইটা দিয়ে আমি লসাগু করতে হবে। তাহলে এখন আসো এই 2 দিয়ে 75, 2 দিয়ে 75 কে যদি আমি লসাগু করতে চাই, মানে ভাগ করতে চাই, এটাকে ভাগ করতে হবে। ভাগ করা মানে হচ্ছে 75 2 দিয়ে ভাগ করো, 75 2 দিয়ে ভাগ করো, তাহলে হচ্ছে কি হয়? 35 35 হচ্ছে আমার 70 হয়। আর হচ্ছে আমার এইখানে 75 কে 2 দিয়ে ভাগ দেওয়া যায় না, দশমিক চলে আসে, কিন্তু দশমিক তো নিয়ে আসা যাবে না, দশমিক নিয়ে আসা যাবে না। এই জন্য মিনিমাম মানে যতটুকু যায় ততটুকু আমাকে দিতে হবে। মানে 74 নিলে আমি দশমিক পাবো না। তার মানে 35 35 হচ্ছে 70, আর আমি 37 37 দেই, তাহলে হবে 74। তার মানে আমি এখানে যদি 2 লিখে দেই, তাহলে হবে হচ্ছে 74। আর 74 থেকে 75 বাদ দিলে থাকে 1। এই তো আমরা কি বাচ্চাদের ভাগ করছি। এখন আমরা এখানে কি লিখবো? আমরা এখানে 2 দিয়ে ভাগ দিচ্ছি। হ্যাঁ, আমরা এখানে কত লিখবো? আমরা লিখবো এখানে 2 দিয়ে যদি ক্লিয়ার করি, তাহলে হবে হচ্ছে তোমার 37, তাই না? তাহলে 37 দিলে তো হয় 37। আর এটাকে 2 দিয়ে গুণ দিছি, আমরা 2 দিয়ে গুণ দিলে হচ্ছে 74 হয়ে গেছে। আর বাকি ছিল না ভাগশেষ 1, এই ভাগশেষ একটা এখানে হবে। ঠিক আছে, ক্লিয়ার? মানে 2 দিয়ে 75 কে গুণ দিলে কত হয়? হয় হচ্ছে 30 30 35 35 70 আর 7 14, মানে হচ্ছে 74। আর হচ্ছে আমার ভাগশেষ 1 থাকে, এই একটা এখানে আমাকে বসাইতে হবে। ঠিক আছে, ফাইন। তারপরে আমাকে এইভাবে বাকিগুলা করব। বাকিগুলা কি করব? 75 কে আবার করব, আবার করলে আবার এখানে 2 দিয়ে দেব। তাই এখানে কত হয়? এখানে হয় হচ্ছে তোমার কত হবে? এখানে 15 15 30 হয়, এখানে 37 আছে, তাই তো? তাইলে এইখানে আমি কত করব? ক্যালকুলেটর বলো, তুমি বলো। 72 ভাই, ভাই এটা 72 ভাগ 2, এটা দিলে তোমার 35.7 আসতেছে। এই জন্য মূলত ভগ্নাংশ আসতেছে, ভগ্নাংশ আসা যাবে না। হ্যাঁ, আমাকে পূর্ণ সংখ্যা রাখতে হবে, ভগ্নাংশ আসা যাবে না, পূর্ণ সংখ্যা রাখতে হবে, তাহলেই মূলত হবে। তাহলে এখানে শেষ করে দেওয়া যায় পূর্ণ সংখ্যা নেওয়া হচ্ছে আমার 36, পূর্ণ সংখ্যা নেওয়া হলে 36 সর্বোচ্চ। তাই 37 আছে, 37 দিলে তো পূর্ণ সংখ্যা আসবে না, আমাকে দশমিকে আসবে, ভগ্নাংশ আসবে। এই জন্য আমাকে 36 দিতে হবে। তাহলে সেম আমি আবার ইয়া করব, হ্যাঁ, এটাকে 2 দিয়ে দেব, যে 2 ডিভাইডেড বাই কত? 36। তাহলে কত হবে? এখানে সরি, এখানে 37 আমি দেবো, তারপরে ভাগ দিয়ে দেবো। তাইলে হচ্ছে তোমার 16 16 32। তাইলে আমার এখানে যদি 2 দিয়ে দেই, তাইলে হচ্ছে তোমার 13 হয়, 13 18 হয়, 18 মানে হচ্ছে তোমার 36 36, এখানে থাকে 1। তার মানে এখানে হবে তোমার হচ্ছে 18, এখানে হবে 1। ঠিক আছে, 18 1। এইভাবে এখন আমি ইজি করতে পারবো। আবার আমি এখানে 2 দেবো, 2 দিয়ে 9 9 18, তাহলে ইজি মিলে যাচ্ছে, 9 হাতে 9 0। ঠিক আছে, এই রকম ধরো 2, এখানে আমার আছে 18, আমি যদি এখানে 2 দিয়ে দেই, তাহলে 9 2 18 থাকে 0। এই জিরোটা এখানে এসে বসে পড়ছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হচ্ছে। দেন হচ্ছে আমি আবার নিচে নামবো, নিচে আসবে আবার 2, 2 নিচে আসলে দেখো আবার কিন্তু বেজোড় হয়, এইটা আবার দশমিক চলে আসবে, মানে 8 দিতে হবে আবার আগেরটা। তাহলে আমার এখানে হবে 4, 4 2 8, আর থাকে হচ্ছে 1, এগুলো আমার 9। সেম ভাবে আমাকে আবার নেব 2, তাহলে 2 1 কে 2, আবার থাকবে এখানে আমার 0। তারপরে আমি আবার নেব এখানে 2,
2 2 4 হইতো 2 1 2 1 আর হচ্ছে 2 দেখা যাচ্ছে। আচ্ছা দেখা যাচ্ছে না, আমি একটু এটাকে এই পাশে লিখে দিই, এখানে লিখে দিই। এখানে কি হয়েছে ভাই, 2 দিয়ে দিলে এটা হবে 4, এটা হবে আমার 1। আবার এখানে হচ্ছে আমার 2 দুগুণা 4, 2 দুগুণা 4 হলে এখানে 2 দেই, পরে দেই এটা, তাইলে এখানে হবে 0। আবার এখানে 2 দেই, তাহলে এখানে 1, এখানে 0। এখানে যদি 2 দেই, তাহলে দেখো এখন 1 এর মধ্যে তো 2 যায় না, 1 এর মধ্যে 2 যায় না, তাহলে কি করতে হবে, তাহলে আমাকে এইখানে 0 আসবে আর এখানে 1 যাবে। এই 0টা এখানে আসবে, 1টা এখানে যাবে, আমাকে এইটাই করতে হবে। ঠিক আছে, এই 0টা এখানে আসবে, এই 1টা এখানে যাবে। যখন এই 1 এর মধ্যে 2 যাচ্ছে না বা ছোটর মধ্যে বড়টা যাচ্ছে না, তখন আমাকে তার পজিশন চেঞ্জ হয়ে যাবে। তার মানে এই পাশেরটা এই পাশে আসবে, পাশেরটা এই পাশে যাবে। ক্লিয়ার? এবং এখানে আরেকটা ইনফরমেশন দেই, এই যেটা পজিশন চেঞ্জ হয়ে গেল, এই পজিশনটা যখন এই পাশে আসবে তখন এটা 0 হয়ে যাবে। এখানে যাই থাকুক, এখানে যাই থাকুক, যখন এখানে আসবে তখন এটা হয়ে যাবে 0। ঠিক আছে? আচ্ছা, আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা দেখো, এটা বুঝছো কিনা, এই জিনিসটা বুঝছো কিনা, না বোঝো আমি আবার করাবো, জিনিসটা বুঝছো কিনা, জিনিসটা বুঝছো কিনা দেখো, না বুঝলে আবার করাবো। আচ্ছা শুরু থেকে করাচ্ছি, এটা ভালো মতো বুঝো, একটা ভালো মতো বুঝলে সবগুলো সহজ, একটা ভালো মতো বুঝলে সবগুলো সহজ। আচ্ছা আচ্ছা, বুঝে দিচ্ছি, সমস্যা নেই, বুঝে দিচ্ছি, সহজ জিনিস। দেখো আবার বলতেছি, 75 এটা আমাদের হচ্ছে ডেসিমেল। ঠিক আছে, এটা আমার ডেসিমেল। এখন এইখানে আমাকে 2 দিয়ে বাইনারি করতে হবে। বাইনারিতে 2 দিয়ে কেন করলাম, কারণ বাইনারির বেস হচ্ছে 2, এই জন্য 2 দিয়ে করতে হবে। এখন এই জায়গাতে আমরা দেখব যে এই যে 75টা আছে, এই 75 এইটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। এখন 75 কে যদি 2 দিয়ে আমরা ভাগ করি, তাইলে কিন্তু মূলত আমার একটা ভগ্নাংশ চলে আসে, দশমিক চলে আসে। এই দশমিকটা আমাদের আসা যাবে না। ঠিক আছে, আমাদেরকে পূর্ণ সংখ্যা আনতে হবে। তার মানে পূর্ণ সংখ্যা আনতে হলে আমাকে ভাগ করি, তাহলে যদি 2 দিয়ে আমি এটাকে দেই, সর্বোচ্চ হচ্ছে আমার 74 আসে। 74 আসে। কেন 74 আসে? কারণ হচ্ছে এই যে আমার 37 আর 37 মানে হচ্ছে এই 30 37 কিন্তু 2 এটা সমান সমান হচ্ছে 74। ঠিক আছে, এটা সমান সমান হচ্ছে 74। এই 74 হচ্ছে এটা একটা পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যা আমার লাগবে, আমাকে দশমিক বা ভগ্নাংশ আমার নেওয়া যাবে না। তাহলে এইখানে আমি কত দিয়ে দিছি ভাই, 37 দিয়ে দিছিলাম, 27। দেখো এখানে বোঝা যাচ্ছে 2 আর হচ্ছে 37, এই দুইটাকে তুমি যদি গুণ দিয়ে দাও তাহলে কত আছে, 74 আসে। গুণ দিয়ে দেখো, 2 আর 37 এই দুইটাকে গুণ দিয়ে দিলে 74 আসে। আচ্ছা 74 আসলো, আবার আছে কি এখানে 75, তার মানে কি, তার মানে আমাকে এক এখানে কম আছে, সেই এক কমটা আমার এখানে এইভাবে দিয়ে দিতে হবে। ঠিক আছে, 75 এ এক কম আছে, এই জন্য এক কমটা দিয়ে দিতে হবে। আবার সেম আমি আবার 2 নিব, এবং এখানে কত হবে, এখানে হবে 18, তাই না, এখানে হবে 18। 18 কেন হইলো, নরমাল তুমি এখানে ইয়া করো, এখানে আমার আছে কত 37, 37। এই 37 কে আমি 2 দিয়ে গুণ দেই, তাহলে এটা সর্বোচ্চ পূর্ণ সংখ্যা পাইতে হইলে আমার 18 দিয়ে গুণ করতে হবে 36, তাহলে এখানে এক পাবো। তাহলে এই যে একটা, এই একটাই মূলত এখানে এসে পড়বে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 2 দিয়ে 18 কে গুণ করো, কত হয়, 18 দুগুণ 36, এখানে হবে 37। এই যে বাকি কত এক, এই একটা আমি এখানে বসাই দিচ্ছি, এটাকে হাতে এক বলে। ঠিক আছে, এটা হচ্ছে হাতে এক বলে। দেন তুমি আবার এখানে 2 দিবা, এই 2 দিয়ে দিলে এখানে কি হবে, এখন তো ভাগ যাচ্ছে, 9 দুগুণ 18, মানে এখানে 9 যাবে। আচ্ছা এখন দেখো তো ভাগশেষ কি থাকে, ভাগশেষ থাকে 0, তাই না, ভাগশেষ 0 থাকে, তার মানে আমার এখানে একটা 0 বসবে। ঠিক আছে, দেখো করাই দিই, 18 ছিল, 2 দিয়ে ভাগ দাও, 18 হয়ে গেছে 0, 9 দুগুণ 18, এই 0টা এখানে এসে বসছে। ঠিক আছে, আবার এইখান থেকে নাও 2, তাইলে এখানে 2 নিলে 9 কে দেখো, 9 আবার বিজোড়, এই 2 দিয়ে ভাগ দিলে তো পূর্ণ সংখ্যা আসবে।
10 ভগ্নাংশ আসবে, এই জন্য এটাকে আমরা 8 দেব, মানে হচ্ছে এখানে 4 দেব, 4 দুগুণা 8 আর হচ্ছে 1, এই হলো 9, 4 দুগুণা 8 আর হলো 1, এই হলো 9। ঠিক আছে, এইখানে তুমি 2 দাও, এখানে 2 দিলে কি হবে, 2 দুগুণা 4 থাকে হচ্ছে 0, এখন সব ইজি। আবার এইখানে 2 দাও, 2 1 কে 2 থাকে কত, 0। আবার এইখানে তুমি 2 দিতে হবে, তো এখন 1 এর মধ্যে তো 2 যায় না, তাইলে কি হবে, তাইলে এই পাশে 0 এই পাশে আসবে, এই পাশে 1 টাই পাশে যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে জিনিসটা। দেখো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা একটু বলো। ওকে, তাইলে এখন আমাদেরকে বাইনারি সংখ্যা কি হবে, এইখান থেকে এই নিচ থেকে উপরের দিকে করতে হবে, নিচ থেকে উপরের দিকে করতে হবে, নিচ থেকে উপরের দিকে কি লিখবো আমরা, আমরা লিখবো 0। প্রথমে আমার কি ছিল 1, তারপরে 0, তারপরে 0, তারপরে 1, তারপরে 0, তারপরে 1, তারপরে 1, শেষ 0, সরি 1 0 0 1 0 1 1 1 0 0 1 0 1 1, এখানে আমি 2 দিয়ে দিই। তাহলে এই স্ট্রিং সংখ্যাটা আমি পাইলাম 0 এবং 1 এর মতো, মানে 0 এবং 1 দিয়ে যে সংখ্যাটা পাইলাম, এইটাই মূলত হচ্ছে আমার কি সংখ্যা, বাইনারি, বাইনারি সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা একটা ডেসিমাল সংখ্যাকে, মানে দশমিক সংখ্যাকে আমরা এইভাবে বাইনারি সংখ্যায় নিয়ে এসে ফেলছি। ক্লিয়ার কিনা একটু জানাও, একটু ক্লিয়ার কিনা, একটু ক্লিয়ার কিনা। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার, একটু ক্লিয়ার কিনা জানাও, একটু ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার, তাহলে আমি সামনের দিকে আগাবো। মুছে দেবো কিনা, আমাদেরকে নিচ থেকে উপরের দিকে যেতে হবে। আচ্ছা, তারপরে মুছে দেবো কিনা। ওকে, তাহলে এখন আরেকটা মজার জিনিস দেখো, যে এটা হচ্ছে আমি কখন করবো, যখন আমাকে সি কিনতে দেবে, যখন আমাকে সি কিনতে দেবে। ওকে ভাই ক্লিয়ার, অনেক ক্লিয়ার, ঠিক বুঝছি। ওকে ফাইন, তাহলে এখন আসো আমরা এই যে এই বাইনারি সংখ্যাটা পাইলাম, এই বাইনারি সংখ্যাটা দশমিক সংখ্যা কত, 75, এটা একটু মাথায় রাখো। এই বাইনারি সংখ্যাটা দশমিক সংখ্যা 75, এটা একটু মাথায় রাখো। এখন আসো আমরা একটা নতুন জিনিস দেখি, নতুন জিনিসটা কি, সেটা হচ্ছে আমাদেরকে একটা জিনিস মনে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, ইজি একটা জিনিস মুখস্থ রাখতে হবে, সেটা কি, সেটা হচ্ছে 1 2 4 8 16 আর হচ্ছে 32, আরো আছে 64, তারপর হচ্ছে তোমার 128 512, অনেকগুলো যাবে। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখো, 1 2 4 8 16 32, কয়টা হয়েছে, 1 2 3 4 5 6, আমাদের সংখ্যা কয়টা আছে, 1 2 3 4 5 6 7, তার মানে আমাকে আরেকটা নিতে হবে। আরেকটা বলতে আমি এখানে ইয়া করি 1 0 0 1 0 1 1, এটা আমার হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমি একটু মুছে দিই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আমি একটু মুছে দেই। এখানে হবে কত, ডাবল 64, মানে 1 2 4 8 16 32 64, এরপর তুমি আরো নিতে পারো 128, আরো নিতে চাও 512। ঠিক আছে, তারপরে আরো নিতে চাইলে কত, আরো যাবে কত। তাই এখন দেখো আমাদের এখানে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7। এখন এই 7টা সংখ্যাকে তুমি 7টা বাম দিক থেকে 7টা জায়গায় বসায় ফেলো। তাহলে এই যে একটা, এটাকে আমি এখানে বসাইলাম, এইটাকে আমি এখানে বসাইলাম, এটাকে আমি এখানে বসাইলাম, এটাকে আমি এখানে বসাইলাম, এটাকে আমি এখানে বসাইলাম, এটাকে বসাইলাম এখানে, এটাকে বসাইলাম এখানে। ক্লিয়ার? হ্যাঁ, আমি এই 7টা সংখ্যাকে 1 2 3 4 5 6 7 7 জায়গায় বসাই দিচ্ছি। বুঝতে পারছো? এখন এই 7 জায়গায় বসানোর পর আমার দেখো 1 এর উপরে 1 বসছে, 2 এর উপরে 1 বসছে, 4 এর উপরে 0 বসছে, 8 এর উপরে 1 বসছে, 16 এর উপরে 0, 32 এর উপরে 0, 64 এর উপরে 1 বসছে। এখন ভাই এক কথা হচ্ছে যে যেই সংখ্যার উপরে 1 বসছে ওই সংখ্যাগুলোকে যোগ করে ফেলো, যেই সংখ্যার উপরে 1 বসছে ওই সংখ্যাগুলোকে যোগ করে ফেলো। আর দেখো যোগফল 75 আসছে কি না, যেটা বলছি বুঝতে পারছো, যেই সংখ্যাগুলোর উপরে 1 বসছে ওই সংখ্যাগুলোকে যোগ করে ফেলো। আর দেখো যোগফল 75 আসছে কি না, একটু জানাও আমাকে। তাইলে কি হবে, 64 এর উপরে 1 বসছে তাহলে 64, যোগ 8 এর উপরে 1 বসছে তাহলে 8,
দুইয়ের উপরে এক বসছে তাহলে দুই, একের উপরে এক বসছে তাহলে এক। দেখো এই ক্যালকুলেট করে 75 আসে কি না, 75 আসে কি না একটু জানো আমাকে। আমরা এটা শেষ করে দিলাম, আপনি লেট হয়ে গেছে। জানো যে সকল সংখ্যার উপরে এক বসছে সকল সংখ্যাকে যোগ করে 75 আসে কিনা। দেখো 64 প্লাস 8 প্লাস 2 প্লাস 1 75। হ্যাঁ 75 চলে আসছে, হ্যাঁ 75 হয়েছে। তার মানে দেখো আমরা কিন্তু এইভাবেও কি করতে পারি, একটা ডেসিমেল সংখ্যাকে মানে একটা বাইনারি সংখ্যাকে ডেসিমেলে প্রকাশ করতে পারি। আমরা কিন্তু দুইটা পদ্ধতি করছি। একটা পদ্ধতি হচ্ছে আমি ভগ্নাংশ সহকারে দেখাইছি, লসাগুর মধ্যে দেখাইছি একটা দশমিক বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে দিয়ে। আবার এইখানে দেখো এই পদ্ধতিতেও তুমি কি করতে পারো, এই বাইনারি সংখ্যাকে এখানে বসাইয়া তুমি ওই ডেসিমেলটাকে আবার বের করতে পারো। ঠিক আছে, একজনের আসলে 75 আর কারো আসলে নাই। বুঝে এই জিনিসটা যে 75 আসবে, যে এই সংখ্যার উপরে এক বসছে সেই সংখ্যার উপর 75 যোগ করলে 75 আসবে। ক্লিয়ার 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 হলে বলো ক্লিয়ার কি। আচ্ছা এখন সেম ভাবে এখন আমি মনে করো এই সংখ্যাটি উঠিয়ে দিলাম, এই 1 আর 0 কে উঠিয়ে দিলাম, 1 আর 0 কে উঠিয়ে দিলে 1 আর 0 কে উঠিয়ে দিলে দেখো আমার লাগবে 75। তার মানে আমি কি লক করব হচ্ছে 64 কে, তারপরে লক করব হচ্ছে 8 কে, তারপর লক করব হচ্ছে 1 কে, তারপর লক করব হচ্ছে 2 কে আর 1 কে। তাহলে এই সবগুলোকে যদি আমি যোগ দিয়ে দেই, এই সবগুলোকে যদি যোগ দিয়ে দেই তাহলে 75 পাবো। আর বাকি যেগুলো তাহলে এক বসাই নাই ওইগুলোতে কি হবে, ওইগুলোতে হচ্ছে 0 বসবে। তাইলে আমার কিন্তু আমার ওইভাবেই আমার বাইনারিও বের হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে বুঝছো কিনা বলো, ক্লিয়ার কিনা, একটু ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কি বলো। আচ্ছা এইভাবে হচ্ছে আমরা এটাই এমসিকিউ তে, হ্যাঁ যদি এমসিকিউ তে আসে তাহলে আমরা এইভাবে এই সলভ করে দেব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ক্লিয়ার কিনা বলো, চত্বর আসছে কিনা একটু ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে, তারপরে আমি আরেকটা দিক থেকে চলে যাবো। আচ্ছা আচ্ছা বুঝিয়ে দিচ্ছি, আরেকবার বুঝিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো এটা একটু মুখস্থ রাখতে হবে। মুখস্থ কিভাবে রাখবা, এক একের ডাবল কত হলো 2, 2 এর ডাবল কত, 2 এর ডাবল হলো 4, 4 এর ডাবল কত 8, 8 এর ডাবল কত 16, 16 এর ডাবল কত 32, 32 এর ডাবল কত 64। হ্যাঁ এই সিরিজটা একটু আমাদেরকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা একটু মুখস্থ রাখতে হবে। এখন এই মুখস্থ জিনিসটার উপরে আমরা কি করব, আমাদের যে বাইনারি মানটা ছিল কত ছিল সেটা 100। ঠিক আছে, এটার উপর ছিল, এটার উপর ছিল, তারপরে হচ্ছে এটার উপর ছিল 011। এটা আমাদের হচ্ছে মূল সেই বাইনারি মানটা ছিল, যেটা কিনা আসছিল হচ্ছে 75 থেকে, 75 10 থেকে আসছিল। এখন আমি একভাবে করাইছি এবং এটা এমসিকিউ এর জন্য, এটা শর্টকাট, এটা কিংবা এটা শর্টকাট এস। ঠিক আছে, শর্টকাট এস সি শর্টকাট, এটা তো শর্টকাট। শর্টকাটে কি আমি বের করব, শর্টকাটে বের করব হচ্ছে এই যে বাইনারি মানগুলো পাইলাম, এই বাইনারি মানগুলা এই জায়গাগুলোতে আমি বসায় দেব। যেমন এই এখানে ছিল 1, এই একটা আমি এখানে বসাবো, এই 1 এখানে হচ্ছে, এই 2 নাম্বারটা কোথায় ছিল এখানে বসাবো, এই হচ্ছে 1, 0 এখানে বসাবো, এই 0 এখানে বসাবো, এই 0 এখানে বসাবো, এই 1 1 2 3 4 5 6। আচ্ছা আচ্ছা এটা একটু ঝামেলা হয়েছে, এটা 1 এখানে হচ্ছে আমার কি ছিল এটা, এটা এটা, তার মানে এটা 0 এটা 0 এটা 0, 1 2 3 4 5 6 7, তার মানে হচ্ছে 1 2টা 0 1 2টা 0, তারপরে 1 1, তারপরে 0 0 1। আচ্ছা তাইলে আমার এই লাস্টের যে ওয়ানটা
এটা আমার এখানে গিয়ে বসবে আর এটা হয়ে যাবে আমার জি। এখন আমি বলছিলাম যে ওয়ানের উপরে যেই সংখ্যার উপরে ওয়ান আছে ওই সংখ্যাকে যোগ করতে হবে, যেই সংখ্যার উপরে ওয়ান আছে ওই সংখ্যাকে যোগ করতে হবে। তাহলে 64 উপরে ওয়ান আছে 64 যোগ, 8 এর উপরে ওয়ান আছে 8 যোগ, তারপরে 2 এর উপরে ওয়ান আছে 2 যোগ, 1 এর উপরে ওয়ান আছে 1 যোগ। তাইলে এরকম যদি যোগ করে ফেলি দেখবো আমরা সেই 75ই পাবো। এটা হচ্ছে ভাই শর্টকাট, ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট। আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা বলো। এটা হচ্ছে শর্টকাট, শর্টকাটটা ক্লিয়ার, শর্টকাটটা ক্লিয়ার কিনা জানো সবাই। ওকে, এখন আসো যে এখন আমরা কি করব, এখন আমরা করব যে শর্টকাট তো বুঝলাম, আর একটা শর্টকাট আছে ক্যালকুলেটর, ক্যালকুলেটর দিয়ে বের করা যায়। আচ্ছা ক্যালকুলেটর থেকে কে বের করতে পারো জানো একটু, ক্যালকুলেটর দিয়ে বের করা যায় নাম্বার সিস্টেম, এই ডেসিমেল কে বাইনারিতে ক্যালকুলেটর দিয়ে বের করা যায়, এটা একটু জানো, জানো কি না? ওকে ফাইন, ক্লিয়ার, প্রজাপতির জন্য প্রজাপতির জানা, আমি ক্লিয়ার, ওকে ফাইন ক্লিয়ার। ক্যালকুলেটর দিয়ে বের করা যায় এটা জানো কিনা? ওকে ফাইন, ক্যালকুলেটর দিয়ে বের করা যায়। ক্যালকুলেটর দিয়ে কিভাবে বের করতে হবে? ফার্স্ট অফ অল হচ্ছে আমরা দেখো যাদের হচ্ছে 100 এমএস ক্যালকুলেটর আছে, যাদের 100 এমএস ক্যালকুলেটর আছে তারা একটু দেখো যে এই মুড অপশন আছে, মুড অপশন, মুড অপশনে, মুড অপশনে কি করতে হবে আমি একটু দেখাই ক্যালকুলেটর দিয়ে যে মুড, মুডে চাপ দিতে হবে কয়বার? 1 2, মুডে 2বার চাপ দিতে হবে, মুডে 2বার চাপ দিতে হবে, মুডে 2বার চাপ দিতে হবে। 2বার চাপ দেওয়ার পর দেখবা বেস আছে, বেস, বেস কততে আছে? 3 এ আছে, তাহলে 3 চাপতে হবে। বেস 3 এ চাপার পর দেখবা এখানে আবার এখানে ডেসিমেল আছে, ডেসিমেল নিচে একটা লেখা আছে ডি, ছোট করে লেখা আছে দেখো ডি। তাহলে এই ডেসিমেল সংখ্যা কত নিয়েছিলাম আমরা? 75, 75 লিখতে হবে, লিখে ইকুয়াল চাপতে হবে। ইকুয়াল চাপার পর আমরা কি বের করব? আমরা বের করব হচ্ছে বাইনারি। তাহলে বাইনারি দেখো তোমাদের কালো করে যে দাগগুলো আছে ছোট্ট করে দেখো লেখা আছে উপরের লাইনে, এই লাইনে, এই লাইনে লেখা আছে একটু ব্লু ইয়া দিয়ে, ব্লু কালার দিয়ে বিআইএন, এই বিআইএন চাপ দিবা, চাপ দিলেই দেখবা আমাদের বাইনারি ইয়ার চলে আসছে, যেটা আমরা বের করছি সে চলে আসছে। বুঝতে পারতেছো কিনা দেখো, ট্রাই করে দেখো, ট্রাই করে দেখো, না হলে আমি দেখাবো। কে কে পারছো বলো একটু, আমি কেটে দিলাম। বলো বলো, আমাদের শাস্তি ক্লাস প্রায় শেষের দিকে, জাস্ট এই জিনিসটাই আমরা আজকে দেখাবো যে ক্যালকুলেটর দিয়ে 75 হয়েছে কিনা। হ্যাঁ ফাইন হয়েছে, ওকে ইমা আপু হয়েছে, ফাইন। আর কারো হয়েছে কিনা ক্যালকুলেটর দিয়ে কিভাবে 75 আমরা ডেসিমেল বাইনারিতে বের করবো? হ্যাঁ অর্থাৎ ডেসিমেল কিভাবে হয়েছে? ফাইন হয়েছে, রিমন লাইক হয়েছে, ফাইন গুড। আচ্ছা আবার দেখাইতে হবে একবার। আচ্ছা লাস্ট একবার দেখাই দিচ্ছি, আবার লাস্ট একবার দেখাই দিচ্ছি। ফার্স্টে হচ্ছে আমাকে বি, এই মোট, মোট 2বার চাপতে হবে, 1 2, মোট 2বার চাপলে আমার লাস্টে লেখা থাকবে বেস, এই বেস 3 নম্বরে আছে, 3 চাপতে হবে। বেস 3 চাপার পর আমি নিচে দেখবো লেখা আছে ডি, ডি ফর ডেসিমেল, ঠিক আছে। ডেসিমেল সংখ্যা কত? 75, 75 লিখলাম, লিখে এই যে ইকুয়াল চাপতে হবে। আচ্ছা ইয়া করে দিছিলাম আমি, সরি ডি, ওকে ডি কত? 75, 75 লিখে ইকুয়াল চাপতে হবে। ইকুয়াল চাপার পর আমি বের করব কি? আমি বের করব বাইনারি, ওখানে সুন্দর করে লেখা আছে এই লাইনে বিআইএন, লগ, লগের উপরে লেখা আছে বিআইএন, এই লগটা আমি চাপবো, লগটা চাপলে আমার চলে আসছে, ঠিক আছে, আমার চলে আসছে। হয়েছে কিনা ক্লিয়ার? ওকে ফাইন গুড। তাহলে আজকে এই পর্যন্তই, আশা করি এরপরে ক্লাসগুলো আমরা আরো সুন্দর করে করার চেষ্টা করবো। হ্যাঁ এবং সবাই আশা করি পরের ক্লাসগুলোতে থাকবেন, আর হচ্ছে ক্লাসগুলোকে আপনার ফ্রেন্ডদের মধ্যে যারা ইন্টারেস্টেড ক্লাস করার জন্য তাদেরকে জয়েন করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে।
তো আজকে এই পর্যন্তই। আর হচ্ছে আমি কিছু এইচডব্লিউ দিয়ে দিচ্ছি, এইচডব্লিউ গুলো আমাকে গ্রুপে দিয়ে দেবেন। এইচডব্লিউ এইচডব্লিউ গ্রুপে দিয়ে দেবেন। পরে 1 নম্বর এইচডব্লিউ, সেটা হচ্ছে 9210, একে আমি বাইনারিতে নেব। 2 নম্বর এইচডব্লিউ কত 5710, একে আমি বাইনারিতে নেব। 3 নম্বর হচ্ছে 8510, একে আমি বাইনারিতে নেব। দেখেন এই তিনটা হচ্ছে এমসিকিউ, তো এই তিনটা হচ্ছে এইচডব্লিউ। এইচডব্লিউ গুলা করবেন, এইচডব্লিউ করবেন, পরে আবার কোথায় দিবেন? গ্রুপে। গ্রুপে সলিউশন দিয়ে দেবেন। হ্যাঁ, এই যেগুলো করে সলিউশন দিয়ে দেবেন। যদি কোনো কোশ্চেন থাকে ওই গ্রুপে জানাবেন, ঠিক আছে? আর আমাদের নেক্সট ক্লাস হবে, এটা আমরা ইনশাআল্লাহ গ্রুপে আবার জানিয়ে দেব। নেক্সট ক্লাস হবে, যদি নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই তিনটে এইচডব্লিউ এইখানে আমাদের দেওয়া আছে। এইচডব্লিউ আমাকে করে নিজে খাতায় লিখে ছবি তুলে গ্রুপে দিয়ে দেবেন, এবং যারা গ্রুপে আজকে ক্লাসে জয়েন করবেন তাদেরকে কাজ দিয়ে দেবেন যে এই তিনটা এইচডব্লিউ করার জন্য। দেখি কে কে পারে, গ্রুপের মধ্যে কয়জন পারে এবং কে আগে দিতে পারে। এই কাজটা সলিউশন করে কে আগে দিতে পারে, এটা রেকর্ড থাকবে যে কে আগে দিতে পারতেছে। প্রত্যেকটা ক্লাসে এরকম এইচডব্লিউ দেওয়া হবে, এবং এই এইচডব্লিউ কে আগে দিতে পারতেছে এবং কারটা সবচেয়ে বেশি ভালো হচ্ছে, এইটা একটা রেকর্ড আমাদের থাকবে। এবং আমরা কোর্স শেষে তাদেরকে এরকম আমরা কিছু দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ, সামনে কিছু দেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা কবে বছর আজকে যখন পারেন, যে আগে দিতে পারবে, এখনো কেউ দিতে পারে, কেউ যে আগে দিতে পারবে তাকে আমরা কাউন্ট করে রেখে দেবো। হ্যাঁ, এবং কি হতে হবে, আমার ক্লাস কবে স্যার? আমার ক্লাস ইনশাআল্লাহ নেক্সটে আমরা বলে দেবো, এসএমএস ক্লাস নিয়ে নিব, সমস্যা নেই। আচ্ছা, আগে দিতে হবে, যে আগে দিতে পারবে তাকে রিপোর্ট দেখে দেবো আমরা। এবং ভালো হতে হবে, ভুল হওয়া যাবে না, ভুল হওয়া যাবে না। ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো এই পর্যন্ত থাক। গ্রুপে দিয়ে দেবেন, হ্যাঁ গ্রুপে দিয়ে দেবেন। আচ্ছা, ক্লাস জানিয়ে দেবো, ক্লাস জানিয়ে দেবো। ওকে, ছবি তুলে দেবেন, গ্রুপে ছবি তুলে দেবেন। ওকে, আল্লাহ হাফেজ, তাহলে সবাই ভালো থাকবেন। আর নেক্সট ক্লাসে অবশ্যই জয়েন হওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, বাই সবাইকে।